রিপাবলিক বাংলার যে ভূমিকা, রিপাবলিক বাংলার সেই ভূমিকা সত্যি দ্ব্যর্থহীন ভাষায় নিন্দে করার মতো। এবং তাদের যে কজনকে তারা রাস্তায় নামায় তাদের ভূমিকা কোনো সাংবাদিকতা না, ওই সাংবাদিক এটা সাংবাদিকতা বলে। নেতৃত্ব এটা নিয়ে নিন্দা করছে। আমি শুনেছি, খবরে দেখেছি, অভিষেক ব্যানার্জি নিজে ফোন করেছিলেন। কিন্তু তারপর একটি নোটিফিকেশন আমার কাছে এলো, একাধিকজন হোয়াটসঅ্যাপ করলো যে এইটা নিয়ে জি 24 ঘন্টা ব্যবসা করতে শুরু করে গেছে, লটারি জিতুন, বেলডাঙ্গার কোথায় সাংবাদিক আক্রান্ত হয়েছেন। ভাবা যায়, দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে সাংবাদিকদের এখন এমন একটা ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়েছে, রুটি রুজি চাকরি বাঁচানোর তাগিদে পরে তাদেরকে যারা মারছে তাদেরকেই দালালি করতে পাঠানো হচ্ছে, এবং তারা হাসি হাসি মুখে তাদের সাথে ছবি পোস্ট করতে বাধ্য হচ্ছে। কারণ তার একটা কথা আছে না, পাপি পেট কা সওয়াল, ওই পেট চালানোর জন্য তাদেরকে এই কাজ করতে ভার্চুয়ালি প্রতিষ্ঠানগুলো বাধ্য করছে। ঘিরে ধরে এক শ্রেণীর লোক, এবং তারপরে এক বুড়ো, সম্ভবত তার নাম, এত বছর বাদে আমার যদি মনে হচ্ছে, গুলি করতেই একদম কোমরে রিভলভার লাগিয়ে হঠাৎ করে ঘিরে ধরে, রাস্তার পাশে লোক চলে যায় একেবারে ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে। সাংবাদিক এই তৃণমূল আমলে সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে। সে এখন তৃণমূল দ্বারা পুষ্ট সবচেয়ে বড় ওয়েব পোর্টালের সাংবাদিক হিসেবে তৃণমূলের ভার্চুয়ালি দালালি করছে, কারণ তাদেরকে কিনে নেওয়াটা অনেক সহজ রাদার দেন ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। স্যার, গতকাল একেবারে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা যেমনটা জানি সাংবাদিকতা, সেই সাংবাদিক আবারও আক্রান্ত হলো। কিভাবে দেখছেন এই পুরো বিষয়টি? জি 24 ঘন্টার সাংবাদিক একেবারে খবর সংগ্রহ করতে গেছিলেন বেলডাঙা এবং সেখানে তিনি আক্রান্ত হলেন। কিভাবে দেখছেন এই বিষয়টি? অত্যন্ত নিন্দনীয় ঘটনা, নিন্দার ভাষা নেই। এবং ঝাড়খণ্ডের কোথায় একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, মানুষের ক্ষোভ থাকা স্বাভাবিক। তারা টায়ার পুড়িয়েছেন, রাস্তা অবরোধ, রেল অবরোধ করেছেন। কি করেছেন না করেছেন সেটা প্রশাসনের ব্যাপার, যদি কেউ অন্যায় করে থাকেন সেটা আইন আদালত দেখবে। কিন্তু সেইটা কভার করতে গিয়ে যেভাবে সাংবাদিক নিগৃহীত হলেন, এবং একদল উন্মত্ত জনতা তাকে যেভাবে শ্লীলতাহানি, হেনস্থা করলো, রক্তাক্ত করলো, এই নিন্দার ভাষা নেই। তারপর আমি দেখলাম সেটা সকলে নিন্দা করছেন, তৃণমূল থেকেও বলা হয়েছে ব্যবস্থা নিতে। কিন্তু এটা কেন হবে? এর আগে আমরা দেখেছিলাম 2024 সালের গোড়ার দিকে ঠিক একইভাবে শেখ শাহজাহান বাহিনীর হাতে সাংবাদিকরা সন্দেশখালিতে কভার করতে গিয়ে তারা আক্রান্ত হয়েছিল। সেটা নিয়ে প্রতিবাদ সভা হয়, সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে ডিজি এবং হোম সেক্রেটারিকে চিঠি চাপাটি করা হয়। আমিও তার সাথে যুক্ত ছিলাম, সামনেই ছিলাম। কিন্তু তা সত্ত্বেও তার কোনো রিপ্লাই তো দূরস্থান, আজ পর্যন্ত কিছু হয়নি। সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা দেখি, যে যারা এই প্রতিবাদ আন্দোলনের সঙ্গে থাকে কিছুদিন বাদেই কিন্তু তারা আবার শাসকদের সাথে বা যারা মারলো তাদের লোকের সাথে হাসি হাসি মুখে ছবি টবি তোলে। এবং সেটা আরো দুর্ভাগ্যজনক ঘটনা। এই যেরকম জি 24 ঘন্টার যে আক্রমণের ঘটনা ঘটলো, সর্বস্তরে নিন্দার ঝড় বয়ে গেছে। চাপে পড়ে তৃণমূল নেতৃত্ব এটা নিয়ে নিন্দা করছে। আমি শুনেছি, খবরে দেখেছি, অভিষেক ব্যানার্জি নিজে ফোন করেছিলেন। কিন্তু তারপর একটি নোটিফিকেশন আমার কাছে এলো, একাধিকজন হোয়াটসঅ্যাপ করলো যে এইটা নিয়ে জি 24 ঘন্টা ব্যবসা করতে শুরু করে গেছে, লটারি জিতুন, বেলডাঙ্গার কোথায় সাংবাদিক আক্রান্ত হয়েছেন। ভাবা যায়, এরা তো নিজের সাংবাদিকদের হাতে পায়ে গুলি চালিয়ে দিয়ে সেই ছবি ভাইরাল করে বলবে আমরা আক্রান্ত। এইরকম মিথ্যাচার ভাবা যায় না। এবং আর এক শ্রেণীর সাংবাদিকতা, আমার বলতে বাধা নেই, রিপাবলিক টিভি যেটা করছে, তারা যেভাবে মানুষকে ধর্মীয় বিভাজন অন্যান্য নিয়ে উত্তক্ত করছে, এবং একটা রেগুলার দেখা যাচ্ছে একটা ক্রাউড তার সামনে রিপাবলিক টিভি বলে চলেছে একটা উন্মত্ত বিভাজনের, এবং উল্টো দিক থেকে সেই ক্রাউড তারা ওদেরকে গালাগাল করছে। যে কোনো সময় যে কোনো অশান্তিকর ঘটনা ঘটতে পারে। আমার মনে হয় রিপাবলিক টিভি হয়তো সেটাই চাইছে। এবং আমার মতে, আমার এত বছরের 38 বছর ধরে সাংবাদিকতা করছি আমি, বিহার প্রেস বিল থেকে শুরু করে আজ পর্যন্ত যতবার সাংবাদিকরা পথে নেমেছে আক্রান্ত হওয়ার, সিঙ্গুর, নন্দীগ্রাম, সব ক্ষেত্রেই সিপিএম আমলে, তৃণমূল আমলে আমি সবসময় সামনের সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব না দিলেও অন্তত সহকর্মী হিসেবে থাকতে পেরেছি। এবং সর্বস্তরের সব ক্ষেত্রে প্রতিবাদ করেছি। কিন্তু পশ্চিমবঙ্গের একদল সাংবাদিকও যে কাজ করতে শুরু করেছেন, এবং সাংবাদিক নামকরা কিছু ইউটিউবার যে কাজ করছেন, সেটা সাংবাদিকতা তো নয়তো বটেই, উল্টে সমাজের মধ্যে একটা ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি করে, মানে এমন একটা অবস্থা ক্রিয়েট করা যেটা আমি আক্রান্ত হই, এবং সেটাকে নিয়ে ব্যবসা করা। আমরা দেখেছি যে ইসরায়েল যেভাবে প্যালেস্তাইনের ওপর বোমা ফেলে মেরেছে, এবং সেই ক্ষেত্রে শতাধিক সাংবাদিককে টার্গেটেড ওয়েতে মারা হয়েছে। আমরা
এই একই জিনিস দেখেছি অতীতে গুয়াতেমালার, একই জিনিস দেখেছি ভিয়েতনামে। কিন্তু সামগ্রিকভাবে ভারতে যেভাবে সাংবাদিকরা আক্রান্ত, এবং এই একই ঘটনা বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যেও ঘটছে, একাধিক ঘটনা ঘটছে, মধ্যপ্রদেশে ঘটেছে, উত্তরপ্রদেশে ঘটেছে, বিহারে ঘটেছে। সাংবাদিকরা যদি উল্টো দিকের কোনো খবর করে সেক্ষেত্রে তারা খুন পর্যন্ত হয়ে যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে সাংবাদিক নিগ্রহের ঘটনায় যেভাবে জি 24 ঘন্টার সমমাইতিকে নিগ্রহ করা হলো, তা অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে ব্যক্তিগতভাবে দাবি জানাবো, অবিলম্বে দোষীকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। স্যার, যে প্রশাসনের প্রসঙ্গ বারবার উঠে আসছে, এর অভিযোগ, সাংবাদিক তিনি অভিযোগ করছেন যে পুলিশ প্রশাসন সামনে দাঁড়িয়ে পুরো বিষয়টা চুপ করে দেখেছেন, তাকে সাহায্য চাওয়া হয়েছে, তিনি সাহায্য চেয়েছিলেন কিন্তু কেউ সাহায্য করেননি তাকে। হ্যাঁ, আমি সমাজ যিনি টিভিতে বলেছেন সে কথা শুনেছি, শুনে স্তম্ভিত হয়ে গেছি। প্র্যাকটিক্যালি এই যে সাংবাদিকদের প্রোটেকশন না দিয়ে মারা, এটা এটা নতুন কিছু নয়। এর আগে এসপ্লানেড ইস্টে রাজীব কুমার তখন ছিলেন কলকাতার পুলিশ কমিশনার, বেধড়কভাবে সাংবাদিকদের পেটানো হয়েছিল আজ থেকে 5-6 বছর আগে। পরবর্তীকালে সেটা নিয়ে যখন প্রতিবাদ জমায়েত করা হয়, তখন পুলিশের পক্ষ থেকে বলা হয় এইরকম কোনো জমায়েত বোধহয় সম্ভবত সেটা বামেদের কোনো একটা জমায়েত ছিল স্প্ল্যানেডে, বা নবান্ন অভিযানকে কেন্দ্র করে তারা জমায়েত করেছিল, ধর্মতলা থেকে যাচ্ছিল আউটরাম ঘাট বা ওই সেকেন্ড হুগলি ব্রিজের দিকে। তো তখন বলেছিল যে সাংবাদিক যারা রয়েছে তাদেরকে আমরা জ্যাকেট দেবো যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি প্রেস কারা, এবং প্রাথমিকভাবে কিছু হলুদ জ্যাকেটের ওপর প্রেস লেখা জ্যাকেটও দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেই বিষয়গুলো থাকেনি। এবং সেই ক্ষেত্রেও সাংবাদিক নিগ্রহের ব্যাপারে যখন যৌথভাবে অভিযোগ জানানো হয়েছিল, ফাইনালি যে মহিলা পুলিশ অফিসার এটা নির্দেশ দিয়েছেন বলে আইডেন্টিফাই করা হয়েছিল, তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া তো দূরস্থান, কিছুই প্র্যাকটিক্যালি করা হয়নি। এবং খুব দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে সাংবাদিকদের এখন এমন একটা ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়েছে রুটি রুজি চাকরি বাঁচানোর তাগিদে, পরে তাদেরকে যারা মারছে তাদেরকেই দালালি করতে পাঠানো হচ্ছে, এবং তারা হাসি হাসি মুখে তাদের সাথে ছবি পোস্ট করতে বাধ্য হচ্ছে। কারণ তার একটা কথা আছে না, পাপি পেট কা সওয়াল, ওই পেট চালানোর জন্য তাদেরকে এই কাজ করতে ভার্চুয়ালি প্রতিষ্ঠানগুলো বাধ্য করছে। এবং সেই সেই প্রতিষ্ঠানই কিন্তু কালকে দেখুন জি 24 ঘন্টা মার্কেলও সেই জি 24 ঘন্টা ওইটাকে বিক্রি করে লটারি করার চেষ্টা করছে। এটা ভাবা যায় না। এটা শুধু অশোভন নয়, অভাবনীয়। বোধহয় পৃথিবীর কোথাও এইরকম ঘটনা ঘটে না। ধিকৃত ঘটনা। বারংবার এই রাজ্যে সাংবাদিকদের নিগ্রহ ঘটনা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বর্তমানে এই ঘটনায় কখনো পুলিশ কেস, কখনো মিথ্যে কেস দেওয়া হচ্ছে সাংবাদিকদের উপরে। একজন সাংবাদিক হিসেবে কিভাবে দেখছেন এই বিষয়টা? না, সাংবাদিকই কেন আক্রান্ত হ্যাঁ, হন? এটা ঘটনা যে প্রথম কথা পুলিশ কেস, মিথ্যা কেস দেওয়া হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে বললে তাদের বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে, এই ঘটনা চলছে কত 7-8-10 বছর ধরেই চলছে। এবং আমি নাম করতে চাই না, একটি সর্বভারতীয় ইংলিশ চ্যানেলের এক সাংবাদিক, সে হাওড়ার ধুলাগড়ের ক্ষেত্রে দাঙ্গা ভড়কেছে বলে কেস করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তার মামলা এখনো ওঠেনি। সেই সাংবাদিককে দেখলাম সর্বভারতীয় চ্যানেল ছেড়ে দিয়ে সে একটা নিজের ইউটিউব পোর্টাল খুললো এবং তার উদ্বোধন করলেন অভিষেক ব্যানার্জি, এবং সে এখন সবসময় তৃণমূলের ঘরে আনাগোনা করছে। অর্থাৎ বোধহয় তারা চান যে তাদেরকে আমরা কেস দিয়ে তাদের মুখ বন্ধ করতে। উল্টো দিক থেকে আবার এটাও ঘটনা ঘটছে যে কয়েকজন সাংবাদিক বা সাংবাদিক নামধারী আনন্দবাজারের এক প্রাক্তন অ্যাড ডিপার্টমেন্টের কর্মী, তিনি সাংবাদিক বলে দাবি করেন। তিনি একসময় কংগ্রেস করতেন, কাউন্সিলর ছিলেন, পরে বিজেপিতে গেছেন, টিকিট পেয়েছেন, একটা বাম কংগ্রেসে দাঁড়িয়েছেন। এ সাংবাদিক নন, এরা প্রোপাগান্ডা ইউটিউবে যে কেউ করতে পারে। এইরকম আরো প্রোপাগান্ডা করার লোক রয়েছে, তারা যেভাবে প্রতিনিয়ত মিথ্যে এবং ঘৃণা ছড়িয়ে চলেছে, সেটাও একেবারেই কাম্য নয়। এটা তাদের বিরুদ্ধে যদি বিজেপি রুল স্টেট হতো তাহলে হয়তো এতদিনে আরো আইনগত ব্যবস্থা হতো। এরা অনেকেই একাধিকবার জেলেও গিয়েছেন, কিন্তু তারপরেও তাদের যে ভূমিকা, সেটা কোনোভাবেই সাংবাদিক সুলভ ভূমিকা বলা চলে না। আমরা মনে করব যে সাংবাদিক অন্তত পক্ষে, দেখুন সাংবাদিকের নিরপেক্ষতা তো হয় না, কিন্তু কিছু তো থাম্ব রুল আছে। এরা থাম্ব রুল না মেনেই এমন এমন খবর পরিবেশন করেন, এমন এমন বিষয় নিয়ে কথা বলেন, এমন ভাবে কথা বলেন যেটা সমাজে শুধু ঘৃণা বিদ্বেষ সৃষ্টিকারী নয়, একেবারে সম্পূর্ণ দর্শকদের সাথে তঞ্চকতা করা, এবং উভয় দিকেই এই সুযোগটা গ্রহণ করে চলেছে। আমি দেখি যে তারপরেই আবার তারা গিরগিটির মতো রং পাল্টে উল্টো দিকে চলে যায়। এবং আমি এটা সুনিশ্চিত যারা নীল পক্ষে আছে
হয়ে প্রচার চালাচ্ছে গেরুয়া এলে যে তারা গেরুয়া পক্ষে যাবে না, তার তো গ্যারেন্টি নেই, বরঞ্চ বেশি। মানে আমরা আরো বেশি করে ইন্দ্রনীল সেনের মতো সাংবাদিক, আরো বেশি করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো মানে যারা সব রং বদলেছেন তাদের মতো সব সাংবাদিক দেখবো, তারা উল্টো দিকে ঝাঁপ মারবেন। আবার যদি থাকে হয়তো দেখা যাবে এদিক থেকে ইউটিউবাররা ওইদিকে চলে গেলেন। কারণ এই পুরোটাই হচ্ছে অর্থনৈতিক কারণ, এর পেছনে সাংবাদিকতার কোনো সম্পর্ক নেই। ঠিক যেভাবে জি 24 ঘন্টা নিন্দের ঝড় বয়ে যাওয়ার পরে তারা সেটাকে নিয়ে ব্যবসায় নামলো, একই জিনিস, অর্থাৎ অর্থই এখানে প্রাধান্য। আমি আমার সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করব যে প্রাথমিক থামরুল বজায় রাখুন এবং আপনারা যাতে নিজেদের কাজটা সুষ্ঠুভাবে করেন। কারণ আপনার কে পরবর্তীকালে যদি শাসকের সাথে দহরম্য হয়ে যায় মালিকের, তখন আপনাকে ট্রান্সফার করা হতে পারে, আপনার চাকরি চলে যেতে পারে, যেটা কলকাতার বিভিন্ন চ্যানেলের দিকে তাকালে তাদের কিভাবে সাংবাদিকদের বিভিন্ন সময় ভোল বদলানোর সঙ্গে সঙ্গে জামানা বদলানোর এবং তাদের ডিরেক্টর যে চ্যানেলে হয়েছে তাদের ডিরেক্টরের মৃত্যুর পরে এবং জমানা বদলানোর সাথে সাথে তারা কিভাবে পাল্টি খেয়েছে, তো সেই উদাহরণগুলো রয়েছে। এবং তার সাথে ঝড়াঝড় 40 জন 50 জন সাংবাদিকের চাকরিও যায়, নতুন আসে, এই পুরোটাই আর্থিক কারণে করা হচ্ছে। আমি তাদের কাছে অ্যাপিল করব, চাকরি নিশ্চয়ই করতে হবে প্রত্যেককে, কিন্তু একটা সম্মানজনক জায়গায় থেকে কাজটা করুন। দালালি করার থেকে নিরপেক্ষতা বজায় রেখে যতটা সম্ভব আপনারা রিপাবলিক বাংলার যে ভূমিকা, রিপাবলিক বাংলার সেই ভূমিকা সত্যি দ্ব্যর্থহীন ভাষায় নিন্দে করার মতো। এবং তাদের যে কজনকে তারা রাস্তায় নামায় তাদের ভূমিকা কোনো সাংবাদিকতা না, ওই সাংবাদিক এটা সাংবাদিকতা বলে না। এবং তার মধ্যে আবার একজন ছেলে চলেও গেছেন অন্য এক জায়গায়, তার কারণ সম্পূর্ণ ভিন্ন, তার সাথে কোনো ম্যানেজমেন্টের মতদ্বৈত নেই। যাদের কাজে দেখছেন তারাও কিন্তু পেটের জন্যই করছেন। আমি তাই জন্য অনুরোধ করব যে নিজেকে সংযত করে যতটা থামরুল বজায় রেখে করা যায় সেটা করাই বোধহয় বাঞ্ছনীয়। স্যার একেবারেই শেষ একটা প্রশ্ন। এর আগে ৩৪ বছরের বাম শাসন আপনি দেখেছেন এবং বর্তমানে তৃণমূল শাসনের যে সরকার, সেই সরকারও আপনি দেখছেন। আপনার কি মনে হয় কোন সময়ে এই গণতন্ত্রের স্বাধীনতাটা বেশি? বাম শাসনের সময় বারবার সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমাদের বর্তমান কাগজের কাজল দাস তো রেগুলার মার খেত, তাকে লুঙ্গি তুলে দেখাতে হতো হাওড়ায়। আমি নিজে 1990 সালে পুরভোট কভার করতে গিয়েছিলাম এবং সেই সময় মুচিপাড়া এলাকায় তখন তাপস রায় ওই এলাকার কাউন্সিলর ছিলেন, তাকে হারানোর জন্য যেভাবে সিপিএম এর সন্ত্রাস নামানো হয়েছিল ভয়ঙ্কর। এবং তার পরের দিন একাধিক সাংবাদিক মারও খেয়েছিলেন প্রথম দিন। এবং পরের দিন আমি যখন কারা সেই সন্ত্রাস সৃষ্টি করেছে বলে আমি যখন তদন্ত করতে যাই এবং খবর নিতে যাই, তখন আমার মনে আছে আমি একেবারে নিরপেক্ষতা বজায় রেখে যেরকম তৎকালীন কংগ্রেসের কাউন্সিলর তাপস রায়ের বাড়িতে গেছিলাম, ঠিক সেই রকম ভাবে সিপিআইএম এর যে জোনাল অফিস, সেখানে তৎকালীন জোনাল সেক্রেটারি বিকেসি কলেজের কেমিস্ট্রির অধ্যাপক অশোক রঞ্জন দাশগুপ্তের বাড়িতেও গেছিলাম এবং তিনি আমার প্রাক্তন শিক্ষক। কিন্তু তার ওখান থেকে বেরোনোর পরেই আমাকে ঘিরে ধরে এক শ্রেণীর লোক এবং তারপরে এক বুড়ো, সম্ভবত তার নাম, এত বছর বাদে আমার যদি মনে হচ্ছে, গুলি করতেই একদম কোমরে রিভলভার লাগিয়ে হঠাৎ করে ঘিরে ধরে, রাস্তার পাশে লোক চলে যায় একেবারে ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে। এবং মানে আমি তখন বুঝেছিলাম একটা মানুষের যদি কোমরের ওই কিডনির কাছে আপনার রিভলভার ধরা হয় তার অবস্থা কিভাবে মানে বাঁচার আকুতি নিয়ে আমি কিভাবে পালাই, সে ঘটনা বিস্তারিত আমি বলবো না। তখন লালবাজারে রিপোর্ট করা হয়, রিপোর্ট করার পরে পুলিশ কমিশনারকে আমি নিজে করি এবং অন্য সাংবাদিকরা বলে 18 জনকে অ্যারেস্ট করা হয়েছিল, আমাকে টিআই প্যারেডে ডাকা হয়েছিল, কয়েকজন জেলেও ছিলেন, কিন্তু মূল অভিযুক্ত ধরা পড়েনি, তাকে সোনারপুরে বদলি করে দেওয়া হয়। আমার মনে আছে তখন ওসি ডাকাতির ইনচার্জ ছিলেন নাগদা, পরে তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়েছিলেন, তিনি আমাকে পুরো পরবর্তীকালে সমীর দা ছিলেন, সমীর ব্যানার্জি সম্ভবত, এসে তারা খবর দেন যে কিভাবে তাকে সোনারপুরের শেল্টারে রাখা হয়েছে। এরকম ঘটনা যে ঘটেনি, জেলায় যে সাংবাদিকরা নিগৃহীত হননি, এটা কিন্তু নয়, হয়েছেন, বহু ক্ষেত্রেই হয়েছেন, বহু সাংবাদিককে ভয় দেখানোও হয়েছে। আবার প্রশাসনিক স্তরে অভিযোগ জানানোর পর কিছু কিছু ক্ষেত্রে যে ব্যবস্থা হয়নি তা নয়, কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থাও হয়েছে। সাংবাদিক নিগ্রহ অতীতেও ছিল, সাংবাদিক নিগ্রহ বর্তমানেও আছে। এমনকি কংগ্রেস আমলে এমার্জেন্সির সময় বরুণ সেনগুপ্তকে জেল খাটতে হয়েছিল, নিষিদ্ধকে জেল খাটতে হয়েছিল, গৌরকিশোর ঘোষকে জেল খাটতে হয়েছিল। এবং সিদ্ধার্থ শঙ্কর রায় কিভাবে গরমকালে কোন জেলের তাপমাত্রা কত বেশি সেইটা জেনে পুরুলিয়া থেকে বাঁকুড়া, বাঁকুড়া থেকে কোথায় মেদিনীপুর, বরুণ সেনগুপ্তকে কিভাবে ট্রান্সফার করতো, সে ঘটনা
আমি বরুণ সেনগুপ্তর মুখ থেকে শুনেছি। সারা গোটা পৃথিবী জুড়েই কিন্তু সাংবাদিকরা সত্য কথা তুলে ধরা বা সাংবাদিকতা করতে গিয়ে নিগৃহীত হয়, মার খায়, এ ঘটনা সত্যি। আমরা বাম আমলে এটাও দেখেছি যে নন্দীগ্রামের ঘটনা কভার করতে গিয়ে সাংবাদিকরা নিগৃহীত হয়েছেন, চূড়ান্তভাবে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সিঙ্গুর আন্দোলন করতে গিয়েও সাংবাদিকরা নিগৃহীত হয়েছেন, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং তখন দুর্দণ্ড প্রতাপ অনিল বোস পরবর্তীকালে সিপিএম থেকে বোধহয় বহিষ্কৃতও হয়েছিলেন, তখনকার সাংসদ ছিলেন। তিনি বলেছিলেন বেশ করেছে, মেরেছে। এ ঘটনাও আমরা দেখেছি। কিন্তু কোনো একটা জায়গা থেকে এ ঘটনার সর্বোচ্চ প্রশাসনিক স্তর থেকে এটার প্রতিবাদ বা তারা যাই করুন না কেন এটা নিন্দা করা হতো। আমি বর্তমান প্রশাসনের কাছেও সেটা অন্তত বলবো। কিন্তু আই এম সরি টু সে, যেভাবে সন্দেশখালীর ঘটনার পরে আমি নিজে মেল করেছিলাম অন বিহাফ অফ অ্যাটলিস্ট 10-12 সিনিয়র জার্নালিস্ট সিএমওর কাছে, ডিজিপির কাছে এবং হোম সেক্রেটারির কাছে বা একাধিক, এবং তারপর তার রিমাইন্ডারও দিয়েছিলাম যে স্যার কি করা হচ্ছে অন্তত জানান, বা দে ডিড নট ডু এনিথিং। তারা কোনো উত্তরও জানায়নি এবং ফাইনালি তখন বলা হয়েছিল যে ব্যবস্থা নেওয়া হবে। আমি তো পরবর্তীকালে খোঁজ নিয়েছি যারা নিগৃহীত হয়েছিল তাদের প্রতি কিছু ব্যবস্থা নেওয়া হয়নি। এমন একাধিক ঘটনা দেখেছি যে সাংবাদিক এই তৃণমূল আমলে সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে, সে এখন তৃণমূল দ্বারা পুষ্ট সবচেয়ে বড় ওয়েব পোর্টালে সাংবাদিক হিসেবে তৃণমূলের ভার্চুয়ালি দালালি করছে, কারণ তাদেরকে কিনে নেওয়াটা অনেক সহজ রাদার দ্যান ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, কিন্তু এই পথটা সঠিক পথ নয়। আমার মনে হয় না যে বিজেপি এর বাইরে ছাড় পায়, কারণ বিজেপির ঘটনা আরো নক্কারজনক। বিভিন্ন পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত রাজ্য রয়েছে সেখানের দিক থেকে আমি যা খবর পাই এটা একই রকম। বস্তুত সাংবাদিকতার যদি এই কথা বলা যায় তাহলে কেরালায়, আপনারা জানেন অনেকেই বা জানেন না, সম্প্রতি একটি টিভি চ্যানেল গত 1 বছর আগে তারা পিনারাই বিজয়নের সরকারের বিরুদ্ধে খবর করতে বলে সেই চ্যানেল অফিসে ঢুকে ভার্চুয়ালি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে তারা অর্ডার নিয়ে আবার চ্যানেল চালু করে। সুতরাং সাংবাদিকদের বিরুদ্ধে এটা চলছে, চলবে, আমরা এটা জেনেই এই সাংবাদিকতা করি। কিন্তু কোথাও থেকে বোধহয় একটা প্রশাসন যদি গ্রিন সিগন্যাল দেয়, না উই উইল নট টলারেট দিস। কারণ ভারত তো মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, এখনো পর্যন্ত রয়েছে। এখনো ফ্যাসিস্ট বিজেপি পুরো ভারতকে গ্রাস করতে পারেনি। এখনো ভারতের ভিন্ন মত রয়েছে, ভিন্ন পোশাক, ভিন্ন আচরণ, ভিন্ন খাবার এবং ভিন্ন ভাবনার জায়গা রয়েছে। সেই জায়গাটাকে সম্মান করে সাংবাদিকতার অবস্থাটা দেখা উচিত। কিন্তু আই এম সরি টু সে, যদি প্রেস ফ্রিডম ডেতে আমরা জানি সাংবাদিকতার ইন্ডেক্স যদি বিচার করা হয় সেই ক্ষেত্রে পৃথিবীর কোন কোন দেশে সাংবাদিকতার কি কি অবস্থায় রয়েছে তার একটা দীর্ঘ তালিকা প্রকাশিত হয়। এই বাংলাদেশে জুলাই আন্দোলনের আগে পর্যন্ত বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানের সাংবাদিকতার র্যাঙ্কিং ভারতের ওপরে ছিল এবং প্রথম 100 দেশের মধ্যেও ভারতের র্যাঙ্কিং আসে না। আই এম সরি টু সে। এবং ঘটনার পরিবর্তনের পরে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে, ধরে ধরে বাংলাদেশের বিভিন্ন কাগজ এবং বিভিন্ন টিভি চ্যানেলের অন্তত 50-60 জন সাংবাদিককে জেলে আটক করে রাখা হয়েছে। ঢাকা প্রেস ক্লাবের সেক্রেটারিকে, চট্টগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারিকে, যশোর প্রেস ক্লাবের সেক্রেটারিকে, এবং তাদের অধিকাংশ হিন্দু ধর্ম দেখে এবং তাদের আচরণ দেখে। হয়তো তাদের অনেকের কাজ আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, কিন্তু বা সমর্থক ছিল, কিন্তু তারপরেও যে কাজ করা হচ্ছে অত্যন্ত নিন্দনীয় এবং তার রেপ্লিকা হয়তো পরবর্তীকালে আমরা ভারতের ক্ষেত্রেও দেখার আশঙ্কা প্রকাশ করছি। সুতরাং আবার বারবার বলছি যে এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, যদিও সেই স্তম্ভ এখন দালালি এবং গদি মিডিয়া, মোদি মিডিয়া বা দিদি মিডিয়াতে পর্যবেসিত হয়েছে। তবু সাংবাদিকদের একটা কোনো স্যাক্রোসেন্ট জায়গা থাকা দরকার যেখান থেকে তারা তাদের মত প্রকাশের স্বাধীনতা ব্যক্ত করতে পারে।